নন্দপুরের বিখ্যাত তার্কিক দ্বিজপদ ভট্টাচার্য। হেন বিষয় নেই যা নিয়ে সে তর্ক জুড়ে দিতে না পারে। সকালবেলায় হয়তো অম্বুজবাবুর সঙ্গে ভগবান নিয়ে তর্ক বাঁধিয়ে প্রমাণ করেই ছাড়ল যে ভগবান টগবান বলে কিছু নেই। যারা ভগবান মানে তারা গাধা। বিকেলে আবার ব্যোমকেশবাবুর সঙ্গে তর্কে বসে গিয়ে প্রমাণ করে দিল ভগবান না থেকেই পারেন না। যারা বলে ভগবান নেই তারা মর্কট। এই তো সেদিন ভূগোল স্যার নবীনবাবুকে বাজারের রাস্তায় পাকড়াও করে বলল, মশাই, আপনি নাকি ক্লাসে শেখাচ্ছেন যে আকাশের রং নীল। নবীনবাবু গম্ভীর হয়ে বললেন, তা নীল হলে নীলকে আর কি বলা যাবে? দ্বিজপদ চোখ পাকিয়ে বলল, নীলটা তো ভ্রম, আসলে আকাশ ঘোর কালো। নবীনবাবু রেগে গিয়ে বললেন, কালো বললেই হলো? ব্যাস, তুমুল তর্ক বেঁধে গেল। সে এমন তর্ক যে নবীন মাস্টারের স্কুল কামাই। দাবারু বিশু ঘোষকে দাবার চাল নিয়ে তর্কে হারিয়ে দিয়ে এলো এই তো সেদিন। দ্বিজপদর তর্কের এমনই নেশা যে চেনা লোক না পেলে অচেনা লোকের সঙ্গেই এটা ওটা সেটা নিয়ে তর্ক বাঁধিয়ে বসে। তর্কে দ্বিজপদর প্রতিভা দেখে ইদানিং তাকে লোক একটু এড়িয়েই চলে। হরকালীবাবু বাগান পরিষ্কার করছিলেন। দ্বিজপদ গিয়ে তাকে বলল, আচ্ছা বলুন তো মশাই, কোন আহাম্মকে বলে যে সূর্য পূব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়? হরকালীবাবু ভয় খেয়ে বললেন, বলে নাকি? খুব অন্যায় কথা, বলাটা মোটেই উচিত নয়। সঙ্গে সঙ্গে দ্বিজপদ কথাটার মোড় ঘুরিয়ে নিয়ে বলল, আহা, বলবে নাই বা কেন বলুন তো, বললে ভুলটা হচ্ছে কোথায়? হরকালীবাবু সঙ্গে সঙ্গে সায় দিয়ে বললেন, না, ভুল তো হচ্ছে না, সত্যিই তো, ভুল কেন হবে? তর্কের আশা নেই দেখে দ্বিজপদ কটমট করে হরকালীবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি আমার সঙ্গে একমত হচ্ছেন কেন? হরকালীবাবু সঙ্গে সঙ্গে বললেন, না, একমত হওয়াটা মোটেই কাজের কথা নয়। নন্দপুরের লোকেরা বেশিরভাগই আজকাল তর্কের ভয়ে দ্বিজপদর সঙ্গে একমত হয়ে যায়। ফলে দ্বিজপদর মনে সুখ নেই। গায়ে নতুন লোকও বিশেষ একটা পাওয়া যায় না। সে শুনেছে কলকাতার বিখ্যাত ভূত বিশেষজ্ঞ ভূতনাথ নন্দী নন্দপুরে নরেন বক্সির একটা ভুতুড়ে বাড়ি কিনেছেন। মাঝে মাঝে এসে থাকেন এবং ভূত নিয়ে গবেষণা করেন। শুনেই স্তক দ্বিজপদ প্রায়ই বাড়িটায় এসে ভূতনাথ নন্দীর নাগাল পাওয়ার চেষ্টা করে। ভূতনাথকে পেলে তার সঙ্গে ভূত নিয়ে একটা ঘোর তর্ক বাঁধিয়ে তোলার ইচ্ছে আছে তার। আজও অভ্যাসবশে বিকেলের দিকে দ্বিজপদ হাঁটতে হাঁটতে ভূতনাথ নন্দীর নতুন কেনা পুরনো বাড়িটায় হানা দিল। পশ্চিম পাড়ায় খুব নির্জন জায়গায় মস্ত বাঁশঝাড়ের পেছনে ভূতনাথের বাড়ি, ঝুরঝুরে পুরনো। পেছনে একটা মজা পুকুর। দিনের বেলাতেই এলাকাটা যেন ছমছম করে। দুটো মস্ত বাঁশঝাড়ের ভেতর দিয়ে একটা সুঁড়ি পথ গেছে। সেই পথটাও আগাছায় ভরা। দ্বিজপদ পথটা পেরিয়ে বাড়ির চৌহদ্দিতে ঢুকে একটু গলা তুলে বলল, ভূতনাথবাবু আছেন কি? ভূতনাথবাবু? সাড়া পাওয়া গেল না। দ্বিজপদ হতাশ হয়ে ফিরতে যাচ্ছিল। হঠাৎ তাকে চমকে দিয়ে বাড়ির দেওয়ালের আড়াল থেকে একটা মুষ্কো মতো রাগী চেহারা লোক বেরিয়ে এসে গম্ভীর গলায় বলল, কাকে খুঁজছেন? খুশি হয়ে দ্বিজপদ বলল, নমস্কার, আপনি কি ভূতনাথবাবু? লোকটা তার দিকে স্থির চোখে চেয়ে বলল, না, এ বাড়িটা কার? কেন, ভূতনাথবাবুর। তিনি নরেন বক্সির কাছ থেকে বাড়িটা কিনেছেন। ও, তাহলে অঘোর সেনের বাড়িটা কোথায়? দ্বিজপদ একটু অবাক হয়ে বলল, অঘোর সেন? না মশাই, ও নামে কাউকে চিনি না।
অঘোর চক্রবর্তী আছেন একজন বামুনপাড়ায়, আর অঘোর সামন্ত থাকেন কালীবাড়ির পিছনে। আপনার ভুল হচ্ছে। লোকটা মাথা নেড়ে বলল, ভুল হচ্ছে না। এ জায়গাটা যদি নন্দপুর হয়ে থাকে তাহলে এখানেই অঘোর সেনের বাড়ি। সামান্য একটু তর্কের গন্ধ পেয়ে দ্বিজপদ হাসল। নন্দপুর হলেই সেখানে অঘোর সেন বলে কেউ থাকবে এমন কথা নেই। আর নন্দপুরের কথা বলছেন, সারা পশ্চিমবঙ্গ খুঁজলে না হোক 25-30টা নন্দপুর পাবেন। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানাতেও মেলা নন্দপুর আছে। আপনি কি বলতে চান সব নন্দপুরেই একজন করে অঘোর সেন আছেন? তা বলে আমি বলছি না যে অঘোর সেন বলে কেউ নেই। খুঁজলে হয়তো বেশ কয়েকশো অঘোর সেন পাওয়া যাবে, কিন্তু তা বলে তাঁরা যে নন্দপুরেই থাকবেন এমন কোনো কথা আছে কি? লোকটা বড্ডই বেরসিক। তর্কে নামার এমন একটা সুযোগ পেয়েও নামল না। তেমনই মোটা আর গম্ভীর গলায় বলল, অঘোর সেনকে নয়, আমি তার বাড়িটা খুঁজছি। অঘোর সেন বহুকাল আগেই মারা গেছেন। কিন্তু অঘোর সেনের বাড়ি খুঁজতে আপনি যদি ভূতনাথবাবুর বাড়িতে ঘোরাঘুরি করেন তাহলে তো লাভ নেই। অঘোর সেনের বাড়ি খুঁজতে হলে অঘোর সেনের বাড়িতেই যেতে হবে। তাই বলছিলাম আপনি ভুল জায়গায় এসেছেন। এই নন্দপুরে অঘোর সেন বলে কেউ থাকেন না। অন্য নন্দপুরে খুঁজে দেখতে পারেন। লোকটা হঠাৎ এগিয়ে এসে হাত বাড়িয়ে দ্বিজপদর জামাটা বুকের কাছে খামচে ধরে একখানা রাম ঝাঁকুনি দিয়ে বলল, এখানেই অঘোর সেনের বাড়ি, বুঝলি? ঝাঁকুনির চোটে দ্বিজপদর মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গেল। ঘাড়টাও উঠল মট করে। সে দুবার কোঁক কোঁক শব্দ করে বলে উঠল, যে আজ্ঞে। বাড়িটা কোথায়? দ্বিজপদর বাঘের থাবায় ইঁদুরের মতো অবস্থা। বলল, আজ্ঞে এখানেই কোথাও হবে। লোকটা দ্বিজপদকে আর একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিতেই সে টাল সামলাতে না পেরে পড়ে গেল। লোকটার রক্ত জল করা চোখে চেয়ে জলোদ্গম্ভীর স্বরে বলল, বাড়ি যা। পড়ে থেকেই দ্বিজপদ খুব বিনয়ের সঙ্গে বলল, যে আজ্ঞে। তারপর কোনো রকমে উঠে এক দৌড়ে বাঁশবন পেরিয়ে রাস্তায় এসে পড়ল। জায়গাটা ভারী নির্জন, হাঁকডাক করলেও কেউ শুনতে পাবে না। দ্বিজপদ পিছু ফিরে একবার দেখে নিয়ে প্রায় ছুটতে ছুটতে মোড়ের মাথায় বটকেষ্টর মনোহারি দোকানটায় এসে হাজির হলো। বটকেষ্ট তার বন্ধু মানুষ, ক্রিকেটের ভক্ত। গতকালই বটকেষ্টকে সর্বসমক্ষে ক্রিকেট ভালো না ফুটবল ভালো তাই নিয়ে তর্কে হারিয়ে দিয়েছে। বটকেষ্ট তাই দ্বিজপদকে দেখে গম্ভীর হয়ে বলল, কি চাই? দ্বিজপদ হাঁপাতে হাঁপাতে বলল, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি রে ভাই। বিরস মুখে বটকেষ্ট বলল, সাপের মুখে পড়েছিলি বুঝি? তা পারল না ঠুকে দিতে? কুলাঙ্গার আর কাকে বলে? না রে ভাই, সাপ নয়, খুনে ডাকাত। ভূতনাথ নন্দীর খোঁজে তার ভুতুরে বাড়িটায় গিয়েছিলুম। সেখানেই ঘাপটি মেরেছিল। যেতেই ক্যাঁক করে ধরল। মেরেই ফেলতো, কোনো ক্রমে হাত ছাড়িয়ে পালিয়ে এসেছি। বটকেষ্ট নিরাশ হয়ে বলল, অপদার্থ অপদার্থ, এসব লোকের মুখে চুনকালি দিতে হয়। দ্বিজপদ রেগে গিয়ে বলল, কার মুখে চুনকালি দেওয়ার কথা বলছিস? বটকেষ্ট বলল, তোর মুখে নয় রে, তোর মুখে নয়। ডাকাতটার কথাই বলছি। সে কেমন ডাকাত যার হাত ফসকে লোকে পালিয়ে যায়? দ্বিজপদ অবাক হয়ে বলল, তার মানে? আমি খুন হলে বুঝি ভালো ছিল? বটকেষ্ট তাড়াতাড়ি সামলে নিয়ে একটু মোলায়েম গলায় বলল, সে কথা হচ্ছে না। বলছিলাম কি, আগেকার মতো খাঁটি জিনিস আজকাল আর পাওয়াই যায় না। তখনকার ডাকাতরা খাঁটি ঘি দুধ খেত,
আস্ত পাঁঠা, আস্ত কাঁঠাল একবারে উড়িয়ে দিত। ক্ষমতাও ছিল তেমনই, মাছিটিও গলে যেতে পারত না তাদের পাল্লায় পড়লে। আর আজকালকার ডাকাতদের চেহারা দেখেছিস? রোগা, দুবলা, উপসী চেহারা, না আছে জোর, না আছে রোগ। এই তো গত মাসে বরুণ চাকির বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাতদের কি হেনস্থা! গাঁয়ের লোক মিলে এমন মার মারলে যে সব ভুঁয়ে গড়াগড়ি দিয়ে হাতে পায়ে ধরতে লাগলো। দ্বিজপদ বুক ফুলিয়ে বলল, আমার ডাকাতটা মোটেই তেমন নয়। 6 ফুটের ওপরে লম্বা, খাম্বার চেহারা, ইয়া চওড়া কাঁধ, মুগুরের মতো হাত, রক্তবর্ণ চোখ। একটু উৎসাহিত হয়ে বটকেষ্ট বলল, বটে, তা তোর সব কেড়ে করে নিল বুঝি? দ্বিজপদ মাথা নেড়ে বলল, সেসব নয়। লোকটা অঘোর সেন নামে কার একটা বাড়ি খুঁজছিল। তা সেই অঘোর সেনকে নিয়েই 2-4টে কথা হয়েছে কি হয়নি, অমনি তেরে এসে এমন ঝাঁকুনি দিতে লাগলো যে প্রাণ যায় আর কি। বটকেষ্টর চোখ দুখানা চকচক করে উঠল। আহা, এসব তেজস্বী মানুষের অভাবেই না দেশটা ছাড়খাড়ে যাচ্ছে। এমন লোকের পায়ের ধুলো নিতে হবে। তেজস্বিতা আর মারকুট্টা ভাব যে এক নয়, বীরত্ব আর গুন্ডামিতে যে তফাৎ আছে, এইটে নিয়ে দ্বিজপদ একটা তর্ক বাঁধাতে পারত, সুযোগও ছিল। কিন্তু কে জানে কেন তার তর্কের ইচ্ছেটাই ফুটো বেলুনের মতো চুপসে গেছে। দ্বিজপদ শুধু খাপ্পা হয়ে বলল, ওরকম একটা জঘন্য খুনিয়া, গুন্ডা, তেরিয়া, অভদ্রলোক কিনা তেজস্বী? তার আবার পায়ের ধুলোও নিতে ইচ্ছে করছে তোর? বটকেষ্ট হাসি হাসি মুখ করে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে লোকটা কল্কি অবতারও হতে পারে। আমাদের দুঃখ কষ্ট ঘোচাতে এসেছে। কিন্তু এই অঘোর সেন লোকটা কে? দ্বিজপদ একটু ঠান্ডা হয়ে বলল, সেইটেই তো বলতে গিয়েছিলুম যে নন্দপুরে অঘোর সেন বলে কেউ নেই। নন্দপুর হলেই যে সেখানে অঘোর সেন থাকবেন এমন কথাও নেই। তাছাড়া নন্দপুর নামে অনেক গাঁ আছে। অঘোর সেনও খুঁজলে বিস্তর পাওয়া যাবে। কথার পিঠে কথা আর কি। কিন্তু বেরসিক লোকটা এমন তেরে এলো। বটকেষ্ট একটু চিন্তিত মুখ করে বলল, অঘোর সেন বলে কেউ এখানে নেই ঠিকই, কিন্তু নামটা চেনা চেনা ঠেকছে। দ্বিজপদ বিরক্ত হয়ে বলল, তুই চিনবি কী করে? অঘোর সেন নাকি অনেক আগেই মারা গেছেন। বটকেষ্ট চিন্তিত মুখেই বলল, সেটাই স্বাভাবিক। নামটা যেন আমি কোনো পুঁথিপত্রে পেয়েছি বা কোনো পুরনো লোকের মুখে শুনেছি। এখন ঠিক মনে করতে পারছি না। মনে হয় অঘোর সেন একসময় বেশ বিখ্যাত লোক ছিলেন। এ ব্যাপারে মিত্তির জ্যাঠা কিছু জানতে পারেন। দ্বিজপদ উত্তেজিত হয়ে বলল, কিন্তু ডাকাতটার ব্যাপারে কি করা যায়? প্রথম কথা, লোকটা ডাকাত কি না আমরা জানি না। দ্বিতীয় কথা, খুনিও বলা যাচ্ছে না, কারণ তোকে লোকটা খুন করেনি। 3 নম্বর হলো, লোকটাকে এখন ভূতনাথ নন্দীর বাড়িতে পাওয়া যাবেই এমন কথা বলা যাচ্ছে না। বুদ্ধিমান হলে এতক্ষণে তার সরে পড়ার কথা। 4 নম্বর হলো, লোকটার যেমন বিরাট চেহারা আর গায়ের জোর বলছিস, তাতে আমরা দুজন গিয়ে সুবিধে করতে পারবো না। লোক লস্কর ডেকে নিয়ে যেতে হবে। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। গায়ে আজ লোকজন বিশেষ নেইও, কারণ বেশিরভাগই গেছে চড়ক ডাঙার মেলায়। 6 নম্বর কথা হলো, ভুল হচ্ছে, এটা 5 নম্বর হবে। তা 5 নম্বরই সই। 5 নম্বর কথা হচ্ছে, অঘোর সেন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করা গেলে লোকটাকে জেরা করার সুবিধে হবে। তুই একটা কাপুরুষ, তাও বলতে পারিস, তবে কাপুরুষ হলেও আমি বুদ্ধিমান। এখন চল তো। বটকেষ্ট দোকান বন্ধ করে দ্বিজপদকে নিয়ে বেরিয়ে পড়ল। সমাজ মিত্তির পুরনো আমলের লোক সন্দেহ নেই।
বয়স এই 97 পুরে 98 চলছে। এখনও বেশ শক্ত সমর্থ আছেন। নন্দপুরের কায়স্থ পাড়ায় নিজের বারান্দায় বসে সন্ধেবেলায় তিনি গেলাসে গোঁফ ডুবিয়ে দুধ খাচ্ছিলেন। একটু আগেই সায়ং ভ্রমণে বেরিয়ে মাইল 3 হেঁটে এসেছেন। বটকেষ্ট আর দ্বিজপদকে দেখে একগাল হেসে বললেন, গোঁফ ডুবিয়ে দুধ খেলে দুধের স্বাদ বেড়ে যায় জানো। অন্য সময় হলে দ্বিজপদ গোঁফে বায়ুবাহিত জীবাণুর প্রসঙ্গ তুলত এবং গোঁফ ডুবিয়ে দুধ খাওয়া যে খুব খারাপ অভ্যাস তাও প্রমাণ করে ছাড়ত। কিন্তু গুন্ডাটার ঝাঁকুনি খেয়ে আজ তার মাথা তেমন কাজ করছে না, মেজাজটাও বিগড়ে আছে। সে বিরস মুখে বলল, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বলি, মিত্তির জ্যাঠা আরাম করে তো দুধ খাচ্ছেন, এদিকে যে গায়ে ডাকাত পড়েছে সে খবর রাখেন? সমাজমিত্তির শটান হয়ে বসে বললেন, ডাকাত পড়েছে? তবে আর বলছি কি। সমাজমিত্তির ভারী খুশি হয়ে বললেন, তা কার বাড়িতে পড়ল? কি নিয়ে গেল? খুন খারাপি হয়েছে তো? সব বেশ খোলসা করে বলো দেখি, শুনি। আহা, নন্দপুরে কত কাল ডাকাত পড়েনি। সেই 21 বছর আগে চৌধুরীদের বাড়িতে পড়েছিল, তারপর সব শুনশান। ডাকাতি যে সমাজবিরুদ্ধ ব্যাপার এবং মোটেই ভালো জিনিস নয় তা নিয়ে তর্ক করার জন্য দ্বিজপদর গলা চুলকে উঠল, কিন্তু নিজেকে কষ্টে সামাল দিল সে। আজ তর্কে সে এঁটে উঠবে না। বটকেষ্ট বলল, মাঝে মাঝে ডাকাত পড়া কি দরকার বলে মনে হয় আপনার জ্যাঠামশাই? খুব দরকার হে, খুব দরকার। গাঁয়ের জীবন বড়ই নিস্তরঙ্গ, বুঝলে, বড়ই নিস্তরঙ্গ। মাঝে মাঝে এরকম কিছু একটা হলে গা বেশ গরম হয়, শরীর মন দুই বেশ চাঙ্গা থাকে। তা বেশ গুছিয়ে বলো তো ঘটনাটা, কিছু বাদসাদ দিও না। দ্বিজপদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ডাকাতের খপ্পরে পড়েছিলুম একটু আগে। বিকেলের দিকটায় ভূতনাথ বাবুর সন্ধানে তার বাড়িতে গিয়েছিলুম। সেখানেই দেখা। 7 ফুট লম্বা আর চওড়া চেহারা, 50 ইঞ্চি বুকের ছাতি, হাত দুখানা যেন একজোড়া ঢেঁকি, চোখ ভাঁটার মতো বন বন করে ঘুরছে। আমাকে ধরে এমন ঝাঁকুনি দিচ্ছিল যে আর একটু হলেই প্রাণবায়ু বেরিয়ে যেত। সমাজমিত্তির ঝুঁকে বসে আহ্লাদের গলায় বললেন, তারপর কোনো রকমে তার হাত ছাড়িয়ে পালিয়ে এসেছি। একসময় ব্যায়াম ট্যায়াম করতুম তো তাই পারলুম, অন্য লোক হলে দাঁত কপাটি লেগে পড়ে থাকতো। বটকেষ্ট চাপা গলায় বলল, লোকটার হাইট 1 ফুট বাড়িয়ে দিলি নাকি? চওড়াটাও যেন বেশি মনে হচ্ছে। সমাজমিত্তির বললেন, বাহ বাহ, কিন্তু তারপর কি হলো? দ্বিজপদ বলল, তারপর এখন অবধি আর কিছু হয়নি। হচ্ছে কি না তা বলতে পারবো না, তবে হবে। সমাজমিত্তির নাক সিঁটকে বললেন, হো, এটা একটা ঘটনা হলো? তোমাকে একটু ঝাঁকুনি দিয়েছে তাতে কি? একে কোন আক্কেলে ডাকাতি বলে জাহির করছো শুনি? রগরগে কিছু হলে না হয় বোঝা যেত। তা লোকটা সেখানে করছিল কি? অঘোর সেন নামে একজনের বাড়ি খুঁজছিল। সমাজমিত্তির ভারী অবাক হয়ে বললেন, অঘোর সেন? অঘোর সেনের বাড়ি খুঁজছিল? কেন খুঁজছিল তা বলল? না জ্যাঠামশাই, অঘোর সেন নামে যে এ গাঁয়ে কেউ নেই তা বলতে গিয়েই তো বিপদটা হলো। সমাজমিত্তির বিরক্ত হয়ে বললেন, অঘোর সেনের বাড়ি যে এ গাঁয়ে নয় এ কথা তোমাকে কে বলল? কিছু জানো না, বোঝো না। সেদিনকার ছোকরা ফস করে বলে ফেললে অঘোর সেনের বাড়ি এ গাঁয়ে নয়। সব জানতা হয়েছ না? দ্বিজপদ ভারী থতমত খেয়ে গেল। বটকেষ্ট বলল, আজ্ঞে, সে কথা জানতেই আপনার কাছে আসা। লোকটা নাকি বেশ জোর দিয়েই বলছিল যে অঘোর সেনের বাড়ি এই নন্দপুরেই। সমাজমিত্তিরও বেশ জোরের সঙ্গে বললেন, আলবাত নন্দপুরে, লোকটা ঠিকই বলেছে। দ্বিজপদ আমতা আমতা করে বলল, তিনি কে জ্যাঠামশাই? তিনি খুব সাংঘাতিক লোক ছিলেন। কিন্তু সে কথা থাক, আগে বলো তো, ঘটনাটা যখন ঘটল তখন ভূতনাথ কি করছিল?
দ্বিজপদ মাথা নেড়ে বলল, তিনি তো আসেননি। সমাজমিত্তির বললেন, আসেনি মানে? বললেই হলো আসেনি। বেলা 3টের সময় পালোয়ান ভৃত্য হরুয়াকে নিয়ে এই পথ দিয়েই ভূতনাথ গেছে। আমি তখন বারান্দায় বসেছিলুম। আমাকে দেখে এগিয়ে এসে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে গেল, আসেনি মানে? দ্বিজপদ একটু অবাক হয়ে বলল, কিন্তু অনেক ডাকাডাকিতেও তো তিনি সাড়া দিলেন না জ্যাঠামশাই। সমাজমিত্তির টপ করে উঠে পড়লেন, বললেন, তোমরা বসো, আমি চট করে টর্চ আর লাঠি গাছ নিয়ে আসছি। ব্যাপারটা সুবিধের ঠেকছে না, একটু সরেজমিনে দেখতে হচ্ছে। দ্বিজপদ তাড়াতাড়ি বলল, লোকজন না নিয়ে কি সেখানে যাওয়া ঠিক হবে জ্যাঠামশাই? আমি বরং লোক ডাকতে যাই। বটকেষ্ট বলল, আমার একাদশী পিসির বড্ড অসুখ, এখন তখন অবস্থা, একবার তার বাড়িতে না গেলেই নয়। সমাজমিত্তির দ্বিজপদর দিকে চেয়ে বললেন, গাঁয়ের লোক আজ প্রায় সবাই মেলায় গেছে, ডেকেও কাউকে বিশেষ পাবে না। আর ডেকে হবেটাই বা কি, তারাও তো তোমাদের মতোই ভিতুর ডিম। তারপর বটকেষ্টর দিকে চেয়ে বললেন, একাদশীর জন্য চিন্তার কিছু নেই। বিকেলে বেড়াতে বেরিয়ে আজ নপাড়ার দিকেই গিয়েছিলুম, দেখলুম একাদশী মস্ত জাঁতায় ডাল ভাঙছে। দুজনেই একটু অপ্রস্তুত। সমাজমিত্তির তার মোটা বাঁশের লাঠি আর টর্চ নিয়ে বেরিয়ে এসে বললেন, চলো, দেরি করা ঠিক হবে না। সমাজমিত্তির আগে আগে টর্চ ফেলতে ফেলতে আর লাঠি ঠুকতে ঠুকতে দ্বিজপদ আর বটকেষ্ট একটু পেছনে জড়সড় আর গা ঘেঁষাঘেঁষি করে এগোতে লাগলো। বাঁশ বনে ঘুটঘুটটি অন্ধকার, জোনাকি জ্বলছে বলে অন্ধকারটা যেন আরও ঘন মনে হচ্ছে। মানুষের সাড়া পেয়ে 2-4টে বন্য প্রাণী, শেয়াল আর মেঠো ইঁদুরই হবে দৌড়ে পালালো। জনমনীষীর চিহ্ন নেই। বাঁশবন পেরিয়ে বাড়ির চাতালে পৌঁছে মিত্তির মশাই চারিদিকে টর্চ ফেললেন। বাড়িতে কোনো আলো জ্বলছে না, তবে সদর দরজার একটা পাল্লা হাঁ করে খোলা। সমাজমিত্তির হাঁক মারলেন, ভূতনাথ, ভূতনাথ আছো নাকি? নির্জন ফাঁকা অন্ধকারে ডাকটা এমন বিটকেল শোনালো যে দুজনের পিলে চমকে গেল। সমাজমিত্তিরের গলায় যে এত জোর তা তাদের জানা ছিল না। যে ডাকে মরা পর্যন্ত উঠে বসে, সেই ডাকেও ভূতনাথের সাড়া পাওয়া গেল না। সমাজমিত্তির দুশ্চিন্তার গলায় বললেন, নন্দীর পোড় হলো কি? দ্বিজপদ ভাঙা গলায় বলল, বোধহয় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছেন, ডিস্টার্ব করাটা ঠিক হবে না জ্যাঠামশাই। বটকেষ্ট বলল, ভূতনাথ নন্দীর বদলে আর কাউকে দেখেননি তো জ্যাঠামশাই? বয়স হলে তো একটু আধটু ভুল হতেই পারে। সমাজমিত্তির অবশ্য কোনো কথাই কানে তুললেন না। লাঠিটা বাগিয়ে ধরে এগোতে এগোতে বললেন, একটা বিপদের গন্ধ পাচ্ছি হে, এসো দেখা যাক। দ্বিজপদ বলে উঠল, কাজটা কি ঠিক হচ্ছে জ্যাঠামশাই? ট্রেসপাসিং হচ্ছে না? বটকেষ্ট বলে উঠল, কথাটা আমারও মনে হয়েছে। ট্রেসপাসিংটা মোটেই ভালো জিনিস নয়। বাড়ির বারান্দায় উঠে সমাজমিত্তির আবার বাঘা গলায় ডাকলেন, ভূতনাথ আছো নাকি ভূতনাথ? সেই ডাকে 2টো বাদুড় উড়ল, কয়েকটা চামচিকে চক্কর মারতে লাগলো। দূরে কোথাও কুকুর ডেকে উঠল ভৌ ভৌ করে, কিন্তু ভূতনাথ সাড়া দিলেন না। অবশ্য সাড়া দেওয়ার মতো অবস্থাও তাঁর ছিল না। বাইরের ঘরের মেঝের ওপর তিনি পড়েছিলেন উপুর হয়ে। মাথার ক্ষতস্থান থেকে রক্ত পড়ে মেঝে ভেসে যাচ্ছিল। দৃশ্যটা টর্চের আলোয় দেখে সমাজমিত্তির বললেন, সর্বনাশ, এ তো দেখছি খুন করে রেখে গেছে ভূতনাথকে। দুজনে একসঙ্গে বলে উঠল, খুন? সমাজমিত্তির উত্তেজনা ভালোবাসেন, ঘটনা ঘটলে খুশি হন, কিন্তু দৃশ্যটা দেখে তিনি তেমন খুশি হলেন না। হাঁটু গেড়ে বসে ভূতনাথের নাড়ি পরীক্ষা করতে লাগলেন।
দ্বিজপদ বলল, ডেড বডি নাড়াচাড়া করাটা ঠিক হচ্ছে না জ্যাঠামশাই, পুলিশ ওতে রেগে যায়। বটকেষ্ট বলল, মরা ছুলে আবার চান টান করার ঝামেলা আছে, এই বয়সে কি ওসব সইবে আপনার? সমাজমিত্তির একটা শ্বাস ছেড়ে বললেন, এখনও মরেনি, প্রাণটা আছে। ওহে, তোমরা একটু জলের জোগাড় করো দেখি, জলের ঝাপটা দিয়ে দেখা যাক জ্ঞান ফেরে কি না, তারপর বিছানায় তুলে শোয়াতে হবে। আর দেখো বাতিটাতে কিছু আছে কি না। জল পাওয়া গেল ভূতনাথের ওয়াটার বটলে। চোখে মুখে ঝাপটা দেওয়ার পর বাস্তবিকই ভূতনাথ চোখ খুললেন, তবে চোখের দৃষ্টি ফ্যালফ্যালে, কোনো ভাষা নেই। টেবিলের উপর মোমবাতি আর দেশলাই ছিল। বাতি জ্বালানোর পর ভূতনাথকে বিছানায় তুলে শোয়ানো হলো। ফার্স্ট এড বক্সও দেখা গেল ঘরে মজুদ আছে। সমাজমিত্তির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে নিজের হাতেই ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বললেন, ওহে, তোমরা হরুয়াকে খুঁজে দেখো, মনে হচ্ছে তার অবস্থাও এর চেয়ে ভালো নয়, টর্চটা নিয়ে যাও। বটকেষ্ট আর দ্বিজপদ সিঁটিয়ে গেলেও মুখের ওপর না করতে পারল না। দ্বিজপদর একবার ইচ্ছে হলো বলে যে হয়তো বাজারে টাজারে গেছে, এসে যাবে, কিন্তু সেটা প্রকাশ্যে বলাটা যুক্তিযুক্ত হবে বলে মনে হলো না তার। হরুয়াকে পাওয়া গেল ভেতর দিককার উঠোনে। উঠোনে মস্ত আগাছার জঙ্গল, তার মধ্যেই পড়েছিল হরুয়া। কপালের বাঁ দিকে বেশ গভীর ক্ষত, তবে হরুয়াও বেঁচে আছে। তার বিশাল চেহারা ধরাধরি করে তুলে আনা কঠিন ব্যাপার। দ্বিজপদ ওয়াটার বটল এনে তার মুখে চোখে ঝাপটা দেওয়ার পর হরুয়া চোখ মেলল। প্রথম কিছুক্ষণ তার চোখেও ভ্যাবলা দৃষ্টি, তবে সে পালোয়ান মানুষ। কয়েক মিনিট বাদে ধীরে ধীরে উঠে বলল, জয় বজরংবলী। প্রায় আধ ঘন্টা পরিচর্যার পর মোটামুটি যখন কথা বলার মতো অবস্থা হলো দুজনের, তখন ভূতনাথ নন্দী শুধু বললেন, স্ট্রেঞ্জ থিং। সমাজমিত্তির গুছিয়ে বসে বললেন, বেশ খোলসা করে বলো তো ভায়া, বেশ বিস্তারিত বলো। ভূতনাথ নন্দী মাথা নেড়ে বললেন, বিস্তারিত বলার কিছু নেই। দুপুর 3:15 নাগাদ আমি আর হরুয়া বাড়িতে ঢুকেছি। ঢুকে দেখি দরজার তালা ভাঙা। অবাক হওয়ার ব্যাপার নয়, নির্জন জায়গায় বাড়ি, চোর হানা দিতেই পারে। তাই আমি বাড়িটাতে দামি জিনিস কিছুই রাখি না, সামান্য দুটো খাট, বিছানা আর 2-4টে পুরনো অ্যালুমিনিয়ামের বাসনকোসন, যায় যাক। তাই তালা ভাঙা দেখে আমরা চেঁচামেচি, থানা পুলিশ করিনি। হরুয়া একটু তরপাচ্ছিল বটে, তবে সেটা ফাঁকা আওয়াজ। কিন্তু ঘরে ঢুকে দেখলুম চোর কিছুই নেয়নি, কিন্তু দুটো ঘরের মেঝে বিরাট করে গর্ত খুঁড়েছে, ওই উত্তর পাশের ঘরটায় আর পেছনের ঘরটায়। দুটো গর্তই সদ্য খোঁড়া। বাড়ির মেঝে এরকম জখম হওয়ায় হরুয়া তো খুব রেগে গেল। লাঠি হাতে চারিদিকটা ঘুরে দেখেও এলো। আমি রেগে গেলেও জানি পুরনো বাড়িতে গুপ্তধন থাকতে পারে, এই ধারণায় অনেকে খোঁড়াখুড়ি করে। সমাজমিত্তির গম্ভীর মুখে শুনছিলেন, বললেন, গর্ত দুটো একটু দেখে আসতে পারি? বাধা কি, যান দেখে আসুন। ওরে হরুয়া, বাতিটা দেখাতো। সমাজ দ্বিজপদ আর বটকেষ্টকে নিয়ে গর্ত দেখলেন। দুটো গর্তই কোমর সমান হবে। অনেকটা জায়গা জুড়ে বেশ করেই গর্ত খোঁড়া হয়েছে। সমাজমিত্তির ফিরে এসে বললেন, তারপর বলো ভায়া। আমি বিকেলের দিকটায় জিনিসপত্র গোছগাছ করছি, হরুয়া গেছে উঠোনের জঙ্গল কাটতে। এমন সময় হঠাৎ একটা বেশ লম্বা চওড়া লোক ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, এটা অঘোর সেনের বাড়ি না? লোকটা হঠাৎ বিনা নোটিসে হুট করে ঢুকে পড়ায় আমি বিরক্ত হয়েছিলুম। বেশ ধমক দিয়ে বললুম, না মশাই, এটা অঘোর সেনের বাড়ি নয়, আপনি আসুন। লোকটা এ কথায় রেগে গিয়ে বলল, এটাই অঘোর সেনের বাড়ি, তুই এখানে কি করছিস? আমি রেগে গেলেও মাথা ঠান্ডা রেখে বললুম,
এ বাড়ি কার তা আমি জানি না, তবে আমি বক্সির কাছে কিনেছি। তারপর কি হলো? ব্যাস, কথা ওইটুকুই। বাকিটা অ্যাকশন। লোকটা হঠাৎ মুগুরের মতো একটা জিনিস বের করে ধাঁই করে মাথায় মারল। আর কিছু জানি না। হড়ুয়া বলল, আমি লোকটাকে দেখিনি। আপন মনে জঙ্গল সাফা করছিলাম। হঠাৎ কে যে কোথা থেকে কি দিয়ে মারল তা ভগবান জানেন। সমাজ মিত্তির একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের কপালে বোধহয় আরও কষ্ট আছে ভূতনাথ। তোমরা বরং এখানে এখন আর থেকো না। কেন বলুন তো? অঘোর সেনের খোঁজ যখন শুরু হয়েছে তখন সহজে শেষ হবে না। অঘোর সেনটা কে সে বৃত্তান্ত পরে শোনো। আজ বিশ্রাম নাও। গাঁ থেকে কয়েকজন শক্ত সমর্থ লোক পাঠাচ্ছি, তারা আজ বাড়িটা পাহারা দেবে।